কি আবার, গাছে তোর নাম লেখা থাকলে যদি সেটা তোর গাছ হয়ে যায়, তো আমার লিখলে নিশ্চয় সেটা আমার গাছও হয়ে যাবে, তাই না? তাই লিখে দিলাম, এখন থেকে এটা আমারও গাছ। সূর্যের তাই সারা উত্তর শুনে রাগটা সপ্তম আসমানে চড়ল মৌরীর, কিন্তু ওকে দেবার মতো কোনো জুৎসই পাল্টা জবাব ওর জানা নেই। তাই রাগ হয়ে হুহ শব্দ করেই তপ করে হেঁটে চলে গেল। ওকে ছাদ থেকে নেমে যেতে দেখেই আনমনে হাসল সূর্য। মনের অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে গেল একটা শব্দ, বোকা পাখি। নুপুরের রুনঝুন শব্দে ঘুম ভেঙে গেল সূর্যের। ঝাপসা চোখে তাকাতেই দেখল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। নেভি ব্লু প্রিন্টের রুমাল শার্ট ফ্রক আর কালো ঢোলা পায়জামা পরিহিতা এক কিশোরী মেয়ে তার নুপুর পরা পায়ে ওর ঘরময় বিচরণ করছে। চোখে চশমা নেই, তাই অস্পষ্ট করেই দেখতে পেল মৌরি হন্যে হয়ে ওর ঘরে কি যেন খুঁজছে। একবার ওর বেডসাইড টেবিলের কাছে এসে ড্রয়ার খুলছে, তো একবার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপের ড্রয়ারগুলো হাতড়াচ্ছে। ঘরের প্রতিটি কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। তারপর এক সময় ব্যর্থ হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অসহায় চোখে সূর্যের দিকে তাকালো। মৌরিকে নিচের দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ফেলল সূর্য। ও কিছুতেই চাইছে না মৌরিকে জানতে দিতে যে ও জেগে আছে। সূর্য চোখ বন্ধ করে ভাবছে, এও কি দেখলো? মৌরি ওর ঘরে, তাও এই বেলা। অবশ্য ও সব সময় চাই ওদের বিয়ের পর প্রতিটি দিনই যেন মৌরির মায়ামাখা মুখ আর ঘায়েল করা হাসিতেই শুরু হয়। ও চাই মৌরি রোজ সকালে তার স্নিগ্ধ চেহারার শাড়ি পরে ভেজা চুলে ওর কাছে আসবে, কানের কাছে মুখ এনে ফিসফিস করে ডাকবে, সূর্য, এই সূর্য ওঠো, আর কত ঘুমাবে, এবার তো ওঠো। আর সে ওঠার বাহানায় তাকে নিজের প্রেম আলিঙ্গনে বেঁধে নিবে আর একবার। আহা, কি মধুর স্বপ্ন। মৌরি বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো সূর্যের বিছানার দিকে। ওর ঘুমন্ত মুখের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ডাকতে লাগলো, সূর্য ভাইয়া, ও সূর্য ভাইয়া, শুনছেন? বলছি একটু উঠুন না। ভাইয়া ডাকটা শুনেই সব স্বপ্ন উড়ে গেল সূর্যের। হাসি খুশি মনটা মুহূর্তেই ছেয়ে গেল বিরক্তির পুরো আস্তরণে। এই মেয়েটা কি সব সময় ভাইয়া বলতে বলতে কান একেবারে পচিয়ে দিল। শুরুতে কি সুন্দর করে সূর্য কথাটা উচ্চারণ করে, তারপর লাগিয়ে দেয় ভাইয়া। অসহ্য, সব সময় এই ডাকে অভ্যস্ত হলেও আজ একটু বেশি খারাপ লাগলো সূর্যের। মধুমাখা স্বামী স্ত্রীর স্বপ্নে এসে কেউ যদি ভাইয়া ডাকটা লাগিয়ে দেয়, তবে কারোরই নিশ্চয়ই ভালো লাগবে না। যাই হোক, একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলল সূর্য। চোখে ঘুম ঘুম ভাব টেনে বলল, কি সমস্যা? এই সাত সকালে বাড়িতে এসে কাকের মতো কা কা করছিস কেন? সবসময় আচাইরা কথা বলবেন না তো। আর এটা মোটেও সাত সকাল না, এটা প্রায় দুপুর। ঘড়িতে বাজে 11:45। তো মৌরির বিরক্তিতে পাত্তা না দিয়ে দ্বিগুণ বিরক্ত হয়ে জবাব দিল ও, তো মানে আপনি উঠবেন না? এত বেলা করে অবশ্য আপনাকে ডেকে তোলার জন্য এখানে আসিনি আমি, এসেছি অন্য একটা কাজে। সে কাজটা কি? করে দূর হ না এখান থেকে। ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো মৌরি। বেশ কিছুক্ষণ পর সুর বদলে নরম গলায় সাজিয়ে গুছিয়ে বলল, ক্যারাম বোর্ডের খুঁটিগুলো বের করে দিন না। আপনি শুধু বলুন কোথায় রেখেছেন, আমি খুঁজে নেব। ও ভাইয়া। সূর্য এবারে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে, স্বভাবতই ভ্রুজোড়া কুচকানো। বিরক্ত কণ্ঠে বলল, সামান্য কয়টা ঘুটির জন্য তুই আমার এত স্বাদের ঘুমটা ভাঙালি? পাঁচফোড়ন, এটা তুই করতে পারলি? তুই জানিস এই ঘুমটার দাম কত? বাই দ্য ওয়ে, আমি নিষেধ করে দিয়েছি না, সকাল সকাল নো দাবা, নো লুডো, নো ক্যারাম, আর একান্তই খেলতে গেলে সেটা বিকেলবেলা, এখন কোনোভাবেই নয়। সূর্যের কথা শুনে রাগ উঠে গেল মৌরির। ছেলেটা আস্ত একটা খাটাস। ডিসেম্বর মাস, ছুটির দিন, কারো স্কুল নেই, তাই পড়ালেখাও নেই। তাই এখন ও আর রুতবা সকাল বিকাল ফাঁক পেলেই লুডো, দাবা, ক্যারাম নিয়ে বসে যায়। সময় পেলে আন্টি আঙ্কেল আর ওর মা বাবাও এসে ওদের সাথে জয়েন করে, কিন্তু সেটা সূর্যের পছন্দ না। কারণ সবার ছুটি থাকলেও ওর তো আর ছুটি নেই, ওর তো অ্যাডমিশনের জন্য পড়তে হচ্ছে। ও পড়বে আর বাকি সবাই হই হুল্লোড় করে বেড়াবে, তা তো হবে না। তাই ওদের খেলা পন্ডল করতে দাবা আর লুডোর কোর্ট, ক্যারাম বোর্ডের ঘুঁটি সব কিছু লুকিয়ে রেখেছে। এখন খেলতে গেলে অবশ্যই ওর কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে, নয়তো নয়। এতে মৌরি রুতবা চিল্লাচিল্লি করেও কোনো লাভ হয়নি, কারণ বাকিরা সূর্যের পক্ষে। সব সময় এমন খবিশগিরি করবেন না তো।
আপনার জন্য কি দুনিয়ার আর কেউ খেলবে না? কারোর কি খেলার দরকার হয় না? পড়া নেই, লেখা নেই, এখন মানুষ কি করবে বলুন তো? সবকিছুতে দাদাগিরি। লেকচার গাইডের লেকচার শেষ হলে আপনি এখন আসতে পারেন। বলেই মৌরির যাবার জন্য ডান হাত দিয়ে দরজাটা দেখিয়ে দিল। ওর দায় সারা উত্তরে আরো বেশি ক্ষেপে গেল মৌরি। কিন্তু এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই ভেবে নিজের রাগটাকে সামলে নিল। সুর বদলিয়ে বলল, এমন করছেন কেন? দিন না একটু বের করে। বেশিক্ষণ না, মাত্র 2 বোর্ড খেলেই রেখে দেব। অ্যান্ড আপনি একটুও ডিস্টার্ব হবেন না, প্লিজ দিন না। মৌরির কথার মাঝখানেই বেডসাইড টেবিল থেকে চশমাটা হাতে নিল সূর্য। অদ্ভুত একটা স্টাইল মেরে সেটাতে একটা ফু দিয়ে চোখে পড়ে নিল। ভাবটা এমন যেন ও কোনো মুভির ষড়যন্ত্রকারী ভিলেন অ্যান্ড মৌরি কোনো অপরাধের শিকার ভিকটিম। ভাব কত! চশমাটা চোখে দিয়ে ওর দিকে ভালোভাবে তাকায় সূর্য। এতক্ষণের অস্পষ্টতা কেটে গেছে। বেশ ভালো করেই দেখতে পাচ্ছে মৌরির করুণ মুখটাকে। অদ্ভুত একটা ইনোসেন্ট ফেস নিয়ে ওর দিকে তাকিয়ে আছে মৌরি। সেটা দেখে বেশ মায়া হলো ওর। সত্যিই তো, এই ছুটির দিনে কি আর করবে ওরা? যাক, একদিনের জন্য ছাড় দেওয়াই যায়। সূর্য তাকিয়ে আছে দেখে মৌরি আবারও বলে ওঠে, দিন না প্লিজ, আপনার মৌপাখির আবদার, প্লিজ। মৌরির কথা শুনে ভ্রু কুচকে তাকালো সূর্য, তারপর বলল, আজকাল খুব বাংলা সিনেমা দেখিস নাকি? এমন ইমোশনাল ডায়লগ মারছিস। বাই দ্য ওয়ে, আমার দয়ার শরীর, কেউ কিছু চাইলে না বলতে পারি না। তাই তুই যখন এতবার করে বলছিস তখন না হয় দিলাম। সূর্যের প্রথম কথাগুলো শুনে রাগে গা জ্বলে গেলেও শেষ কথাটা শুনে হঠাৎই খুশি হয়ে উঠল। আনন্দে লাফিয়ে উঠে কিছু বলার আগেই সূর্য আবারও বলে উঠল, এখান থেকে সোজা বইঘরে যাবি, গিয়ে হাতের ডান দিকে হুমায়ুন আহমেদ কর্নারে যাবি। আলমিরার 3 নম্বর তাকের সর্বডানে মিসির আলী সমগ্রটা আছে। ওটা টেনে বের করে দেখবি পিছনে লুকিয়ে আছে ঘুটির ডিব্বাটা। ঘুটি নিয়ে তুই তোর কাজে যাবি, কিন্তু তার আগে। বলেই একটু দম নিয়ে মৌরির দিকে তাকালো সূর্য। দেখলো ও বেশ আগ্রহী চোখে তাকিয়ে আছে ওর পরবর্তী নির্দেশনা শোনার অপেক্ষায়। ওর দিক থেকে চোখ সরিয়ে আবারও আগের মতো করে বলল, তার আগে আমার একটা শর্ত আছে, সেটা তোকে মানতে হবে। সেটা হলো, বই ঘরে কোনো চেয়ার টুল মোড়া কিচ্ছু নিতে পারবি না। বই বের করার সময় অতি সাবধানে বের করবি, যেন তাতে নখের আঁচড়ও না লাগে। কি হলো, পারবি? বলেই ওর দিকে বেশ স্টাইল নিয়ে তাকালো। মৌরির তাকানোর ভঙ্গিটাও অদ্ভুত রাগ আর বিস্ময় মেশানো। ও সেভাবে থেকেই বলল, আমি এতটাও খাটো নই যে বই পারতে কোনো টুল লাগবে। সবসময় আজাইরা কথাবার্তা বলতে থাকেন। বলেই রাগ দেখিয়ে গটগট করে হেঁটে চলে গেল মৌরি। ও চলে যেতেই হু হা করে হেসে উঠল সূর্য। মৌরি যতই চাপা মারুক, সত্যিটা হলো কখনোই টুল ছাড়া ওই বইটা পারতে পারবে না। কারণ আলমারিটা দেওয়াল সমান, তাও টুল বা চেয়ার লাগবেই। তাই ওগুলো ছাড়া কোনোভাবেই ঘুটির দেখা পাবে না ও। ফলাফল খেলাও হবে না। কিন্তু সূর্যের ধারণাকে ভুল প্রমাণ করে মাহির সাহেবের সাহায্য নিয়ে ঘুটি উদ্ধার অভিযান শেষ করল মৌরি। শর্ত ছিল টুল বা মোড়া নেওয়া যাবে না, কিন্তু ওকেই যে ঘুটি পারতে হবে এমন কোনো কথা তো ছিল না। তাই ওর শর্ত মেনেই উদ্ধার অভিযান শেষ করল ও। তুমুল উত্তেজনায় খেলা চলছে। নির্ধারিত 29 পয়েন্টের মধ্যে আমাদের অর্থাৎ আমার আর আঙ্কেলের সংগ্রহ 27, আর আন্টিদের মানে আন্টি আর রুতবার সংগ্রহ 25। পয়েন্টের হিসেবে আমরা এগিয়ে থাকলেও শেষ অবধি কে জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না। রুতবা খুব ভালো খেলুড়ে না হলেও আন্টি একদম পাকা খেলুড়ে, আর এখনকার চালগুলো বেশ ভালোই চালছেন। পরপর নিজেদের দুটো খুঁটি পকেটে ফেলবার পর তৃতীয় চালে আন্টির নজর রেডের উপর। রেড ফেললে কভার দিতে হবে, তাই কভারও রেডি। আর একবার রেড কভার হয়ে গেলে তাদের জয় নিশ্চিত, কারণ বোর্ডে একটি করে খুঁটি আছে, একটি কালো একটি সাদা আর রেড। তাই রেড কভারেই খেলা শেষ। ভীষণ উত্তেজনায় হাত পা কাঁপছে। এমন সময়ে আন্টির স্ট্রাইকে টোকা দিতে রেড বাবাজি টুকপুস করে পকেটে ঢুকে গেলেন। আবারও উত্তেজনা। আন্টি রেড কভার দিতে পারবেন কিনা সেই টেনশন, কিন্তু কভার দেবার জন্য রেডি করে রাখা ঘুঁটি লক্ষ্য করে যেই না স্ট্রাইক ছুড়বেন অমনি শোনা গেল সূর্য ভাইয়ার গলার আওয়াজ, আম্মু, আমার ব্রেকফাস্ট কই? তিনি খুব জোরে চিৎকার না করলেও এই রকম পরিস্থিতিতে তার কণ্ঠস্বরটাকে যেন দ্বিগুণ শোনা গেল। ফলস্বরূপ আন্টির হাত চলকে স্ট্রাইক পথভ্রষ্ট হয়ে গেল। লাগলো না খুঁটিতে, অ্যান্ড নিয়ম অনুযায়ী রেডকেও তোলা হবে। সূর্য ভাইয়ার আচমকা আগমনে আমরা খুশি হলেও আন্টি গেলেন বেজায় চোটে। বাজখাই গলায় বলে উঠলেন, হতচ্ছাড়া বাদর,
বেলা 12টায় উঠে ব্রেকফাস্ট চাস? বলি চোখ কি পকেটে রাখিস? ডাইনিংয়ে যে সব সাজিয়ে রেখেছি চোখে পড়ে না? লক্ষ্মী ছাড়া ফাজিল। অতি স্বাভাবিক একটি প্রশ্নের জন্য এভাবে বকাঝকা করাই বেশ ভড়কে গেল সূর্য, কিন্তু পাল্টা কোনো কথা না বলে স্বভাবসিদ্ধ ভ্রুকুচকেই প্রস্থান করল। উনি চলে গেলে কি যেন একটা ভেবে শান্ত হলো অন্তরা আন্টি। তারপর মাহির আঙ্কেলের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলে উঠলেন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে স্ট্রাইকে আঘাত করিনি, হঠাৎ ছলকে গেল হাত থেকে। কিছুক্ষণ থেমে আবারও বললেন, এটা তো কোনো চাল হয়নি তাই না? তাই আমি যদি আরেকবার চাল দিই তাহলে? উনি আর কিছু বলতে গেলেই আঙ্কেল দ্বিমত করে বসলেন। সেটা সম্ভব না। ইচ্ছে হোক অনিচ্ছে হোক, স্ট্রাইক তো লাইন ছেড়েছে, তাই না? সে নিয়ম অনুযায়ী এখন আমার চাল। মাহির, আব্বু, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। যাই বলো না কেন, আমার হিসেব ঠিক। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো মৌরিন? একদম। মৌরিন, তুমিও? আমার মত পেয়ে ভীষণ খুশি হলেন আঙ্কেল। খানিক হেসে বললেন, বেশ, আজ তোমার স্পেশাল ট্রিট। হ্যাঁ হ্যাঁ, আজ তোমার ভাত বন্ধ, লাঞ্চ ডিনার সব বাতিল। তাকে রাগে ফুসফুস করতে দেখে বিজয়ের হাসি হাসলেন আঙ্কেল। আমাকে চোখ দিয়ে ইশারা করে বললেন পকেট থেকে রেড তুলে মিডিলে বসাতে। তারপর চমৎকার দুটো শটে রেড কভার করে জিতিয়ে দিলেন আমাদের। বিজয়ী হয়ে আমরা হাই ফাইভ করছি এমন সময় আঙ্কেল খুশি হয়ে প্রশ্ন করলেন, আজকে এই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করতে কিছু ছবি তোলা দরকার না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। খুশিতে গদগদ হয়ে জবাব দিলাম আমি। আমাদের খুশির বিশেষ কারণ হচ্ছে এর আগে এমন হাড্ডাহাড্ডি লড়াই করে কখনোই আমরা জিততে পারিনি, তাই আজকের জয়টা অনেক আনন্দের। না, কোনো ফটোশুট হবে না, যদি করো তো কাল সকালের ভাতও বন্ধ, এই বলে দিলাম আমি। ভীষণ রাগে ফেটে পড়লেন আন্টি, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে সূর্য ভাইয়ার উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। সূর্য, এই সূর্য, আমার ডিএসএলআরটা নিয়ে এসো তো বাবা, ছবি তুলবো তাড়াতাড়ি। ডাক শোনা মাত্রই জবাব দিলেন সূর্য ভাইয়া। আসছি আব্বু। কয়েক মিনিট পরেই প্রফেশনাল ক্যামেরাম্যানদের মতো হাতে স্ট্যান্ড আর গলায় ক্যামেরা ঝুলিয়ে ড্রয়িং রুমে হাজির হলেন উনি। সুবিধা মতো একটি প্লেসে স্ট্যান্ডটা দাঁড় করালো। তারপর ক্যামেরাটা বসিয়ে পিতার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পোজে ছবি তুলতে লাগলো। ক্যারাম বোর্ডের সাথে দুই বিজয়ী হাস্য উজ্জ্বল চেহারায় তাকিয়ে আছে ক্যামেরার দিকে। হাতে ভিক্টরি দেখা যাচ্ছে। এমন কত ছবি! ইতিমধ্যেই তাদের সাথে যোগ দিয়েছে বিজিত দলের রুতবা। পরাজয়ের বেদনা ভুলে নানান পোজে সেও সামিল হয়েছে ছবিগুলোকে। শুধু যোগদান করেননি মিসেস অন্তরা। অতিরিক্ত নার্ভাসনেস আর এক্সাইটমেন্টের কারণে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় বেশ শোকাহত তিনি। তাই রাগ নিয়ে বোম হয়ে বসে আছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আর মিসেস অন্তরার রাগকে ঠান্ডা করার জন্য মাহির সাহেবের দিকে অসহায় চোখে তাকালো সূর্য। তারপর কিছুটা অপ্রস্তুত গলায় বলে উঠল, মানে আব্বু, অনেক তো হলো তোমাদের ছবি তোলা। বলছিলাম কি, এবারে কয়েকটা ফ্যামিলি পিক তোলা যায় না? অনেক দিন হলো একসাথে ছবি তুলি না, এসো না। বলেই আমাদের দিকে তাকিয়ে চোখ টিপ দিলেন উনি। তার উদ্দেশ্য বুঝতে পেরে তৎক্ষণাৎ সাই জানালাম আমরা। আন্টিকে চেপে ধরলাম ছবি তোলার জন্য, কিন্তু ছবি তোলার কথা শুনে অভিমানে মুখ ঘুরালেন আন্টি। এক রাশ অভিমান নিয়ে বললেন, হয়েছে, জুতো মেরে গরুদান করতে হবে না আর। কি হতো আরেকবার সুযোগ দিলে? কেউ ভালো না, তোমরা কেউ না। আমার কি গরু কেনার মতো টাকা আছে সূর্য, যে তোর মাকে দান করে যাব? বেশ অসহায় গলায় সূর্য ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন আঙ্কেল। তার এই ঠাট্টায় রাগী আর অভিমানে কেঁদে ফেললেন আন্টি। কাঁদতে কাঁদতেই বললেন, তোরা দেখেছিস সেই লোকটা কত খারাপ, কেমন করছে আমার সাথে? বাড়াবাড়ি অবস্থা দেখে নিচের মার দিকে দৌড় লাগালো সূর্য। মায়ের মাথায় হাত বুলাচ্ছে আর কানের কাছে ফিসফিস করে কি যেন বলছে। কেঁদো না আম্মু, বাচ্চাদের মতো কাঁদলে কি হবে? কোনো লাভ আছে? তার চেয়ে বরং আব্বুকে শাস্তি দিও। ভাত তো বন্ধ করেইছ, সাথে মানিব্যাগটাও কেড়ে নিও, আর আব্বুকে দেখিয়ে দেখিয়ে মজার কোনো খাবার বানিও। আন্টির হঠাৎ এমন কান্না দেখে আমি আর রুতবাও এগিয়ে গেলাম সান্ত্বনা দিতে। সবার কথা শুনে কিছুটা ধাতস্থ হলেন তিনি। তাদের ফ্যামিলি পিক তুলতে আমি হব ফটো শুটার, তাই ভেবে স্ট্যান্ডের দিকে এগোতে নিলেই ধমক দিলেন আন্টি। তুই কোথায় যাস রে?
তুই কি আমাদের ফ্যামিলির বাইরের কেউ? চুপচাপ এসে দাঁড়া বলছি। না মানে আমি ছবি তুলে দিতে চাইলাম। খানিক অপ্রস্তুত ভঙ্গিতে বলতেই উনি আর একবার ধমক দিলেন। সে তোকে ভাবতে হবে না, সূর্য সামলে নেবে। হ্যাঁ, তুমি আমার পিছনে এসে দাঁড়াও তো দেখি। আঙ্কেলও সাই জানালেন। কি আর করার, গিয়ে দাঁড়ালাম আঙ্কেলের পিছনে। ক্যামেরায় টাইমার সেট করে দিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন সূর্য ভাইয়া। 2 সিটার সোফায় বসে আছেন আন্টি আঙ্কেল। তাদের মাঝখানে মেঝেতে হাঁটু গেড়ে বসা রুতবা। তাদের পেছনে আমি আর সূর্য ভাইয়া। প্রথমবারের ছবিটা বোধহয় সুন্দরী এলো। সবার পোজই সুন্দর ছিল, কিন্তু হঠাৎই কি যেন ভেবে সূর্য নামক বজ্জাতটা আমার সুন্দর করে ফ্রেন্ডস বেনি করে রাখা চুলের একটাতে হালকা একটা টান মেরে বসলেন। আচমকা এমন করায় রেগে তাকিয়েছি তার দিকে, কিন্তু সেই হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, যেন কিচ্ছুটি জানেন না। আমি কিছু বলবো তার আগেই দ্বিতীয়বার ক্যামেরার শব্দ পাওয়া গেল, মানে ছবি উঠে গেছে। রাগ হয়ে তার বাম পায়ে বেশ জোরে একটা পাড়া দিতেই রাগে চোখ দুটো বড় করে তাকালেন আমার দিকে। মুখে আমার মেকি হাসি ঝুলানো, মিষ্টি করে তাকিয়ে আছি তার দিকে। এমন পরিস্থিতিতে দারুণ দারুণ পোজের কয়েকটা ছবি উঠে গেল আমাদের। টাইমার ঠিক করে রাখার কারণে নিজেরা ব্যস্ত থাকলেও উঠে গেল চমৎকার কিছু খুনসুটির মুহূর্ত। আজ 1 জানুয়ারি, বই উৎসবে মাতোয়ারা হয়ে আছেন দেশের সকল শিক্ষার্থী। কি আনন্দ সবার! নতুন বইয়ের ঘ্রাণে যখন এক একজন নিজেদের নতুন বছরের স্বপ্ন দেখছে, তখন ফোন হাতে গোমরা মুখে বসে আছে মৌরিন। প্রতি বছর এই সময়টায় স্কুলে গিয়ে নতুন বই আনায় ব্যস্ত থাকে সে, কিন্তু এবারে সেটা হলো না, কারণ 10ম শ্রেণীতে কোনো নতুন বই দেওয়া হয় না। 9ম শ্রেণীতে উত্তীর্ণ হবার পর একই সাথে 10ম শ্রেণীর বইও দেওয়া হয়, কারণ বই একই। ও যখন এটা ভেবে মন খারাপ করে বসেছিল, তখনই নীরার কল। ফোন রিসিভ করতেই নীরা উচ্ছ্বসিত হয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালো, সাথে অতি আনন্দিত হয়ে এটাও জানালো এই বছরই তাদের প্যারাময় স্কুল লাইফের শেষ বছর। কোনো মতে এ বছরটা পার করতে পারলেই মিলবে চূড়ান্ত শান্তি। বহুল কাঙ্ক্ষিত কলেজ লাইফে পাবে অনেক স্বাধীনতা, তারপর ভার্সিটি লাইফে তো আরও স্বাধীন, কারো কথা শুনবে না, যা খুশি তাই করবে। ভাবতেই আনন্দ লাগছে নীরার, কিন্তু ওর কথাগুলো শুনে মোটেও খুশি হয়নি মৌরি। প্রথমত আজ তার জন্যে বাসায় নতুন বই আসেনি, তাই সে শোকাহত। তারপর নতুন বছরটা নীরাকে ছাড়াই কাটাতে হবে তাকে। সঙ্গে এবছরের পর তো চিরচেনা প্রিয় স্কুল প্রাঙ্গণ ছাড়তে হবে। 10 বছরের ভালোবাসা আর স্মৃতিকে পরিপূর্ণ এক সুদীর্ঘ অধ্যায় বন্ধ করে শুরু করতে হবে নতুন জীবন, নতুন করে পথ চলা। সবিহাদের বাড়িতে গিয়েছিলাম প্রাইভেট পড়তে, একসঙ্গে 2টো প্রাইভেট, ফিজিক্স আর কেমিস্ট্রি। আগে তো নীরাদের বাড়িতেই পড়া হতো, এখন ও নেই, তাই সাবিহাদের বাড়িতেই গিয়ে পড়তে হয়। সে যাই হোক, ফিজিক্স প্রাইভেটে স্যার চলে যাবার আধা ঘন্টা পরও যখন কেমিস্ট্রি স্যারের পাত্তা নেই, তখন বাধ্য হয়ে বাড়ির পথ ধরলাম। ঘড়িতে দেখলাম 4:30 বাজে, মানে সন্ধ্যা হতে এখনো অনেক বাকি। তাই রিক্সা না নিয়ে হাঁটা শুরু করলাম, কারণ মন খারাপের দিনগুলোতে নিজেকে সময় দেওয়া খুব প্রয়োজন। এই সময় একা একা নিরিবিলি রাস্তায় হাঁটলে মন অনেকখানি ভালো হয়ে যায়। সাবিহাদের বাড়ির গলি পার হয়ে হাইওয়েতে উঠেছি, তখনই হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। গানটা শুনে দাঁড়িয়ে যেতেই সূর্য ভাইয়া আর বাইক নিয়ে সামনে এসে একটা হাইড্রোলিক ব্রেক কষলেন। তাকে দেখেই বিরক্ত মুখে বললেন, এমন বকাটাদের মতো গান গেয়ে বেড়াচ্ছেন কেন? সমস্যা কি? তিনি যেন আমার কথার পাত্তাই দিলেন না, এমন একটা ভাব ধরে বললেন, কিরে তোর সাঙ্গপাঙ্গ কই, একা কেন তুই? বলেই এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজলেন। তার কথা শুনে বিরক্ত হয়ে বললাম, সবাইকে নিজের মতো ভাবেন কেন? আমি কি আপনার মতো সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরি নাকি? যত সব ফাউল কথাবার্তা। আরে কি যেন নাম তোর ওই চিপকু গামটার, ইরা না টেরা? বুঝলাম উনি নীরার খোঁজ করছেন।
নীরাকে নিয়ে ব্যাড কমেন্টস করা পছন্দ না আমার, কিন্তু তিনি অলওয়েজ ওকে চিপকু গাম বলে ডাকেন। অসহ্য। আসলে স্কুলের বিভিন্ন ফাংশন ডেতে আমি আর নীরা সব সময় একসাথেই ঘুরতাম। এটা অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু গত কয়েকটা ফাংশনে বিভিন্ন অকেশনে সূর্য ভাইয়া এসেছিলেন আমাকে নিতে, যেখানে নীরার সাথে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। ভদ্রভাবেই দুজনে অনেকক্ষণ আমাকে নিয়ে টানাটানি করে, তাই সূর্য ভাইয়া ওকে চিপকু গাম বা কাবাব মে হাড্ডি নামেই সম্বোধন করে। তার মতে নীরা প্রাইভেসি জিনিসটা বোঝে না, বুঝলেও চিপকু গামের মতো চিপকে থাকে। দেখুন, ওর নাম ইরাও না টেরাও না, ওর নাম নীরা। নীরা। হ্যাঁ, ওই তো। তা আজ তোর সাথে চিপকে নেই কেন রে? অন্য কার সাথে চিপকাতে গেছে? ও নেই, বরিশালে চলে গেছে পার্মানেন্টলি, আর ফিরবে না। মৌরির কণ্ঠটা শুনে বোঝা যাচ্ছে বিষয়টা নিয়ে ওর মন খারাপ আছে, তাই ও কথা ঘোরানোর জন্য বলল, তা তুই কোথায় যাচ্ছিস? বাসায় গিয়েছিলি? কই? আপনার শ্বশুর বাড়ি। দেখছেন কাঁধে ব্যাগ আছে, তাও উদ্ভট কোয়েশ্চেন করেন। স্কুল টাইম যেহেতু নয়, তাহলে অবশ্যই প্রাইভেটে যাব। মুহূর্তেই মুড বদলে গেল মৌরির। হঠাৎ করে খেপে গেল সূর্যের ওপর। ওকে আরো একটু রাগিয়ে দিতেই বলল, মানুষ একা একা পালায় না, ঠিক আছে? সঙ্গে সাঙ্গপাঙ্গও থাকে। ভীষণ রেগে গিয়ে জবাব দিল মৌরি। সূর্যও কম না, চটপট জবাব দিল। শেষ কথাটা ঠিক চঞ্চল চৌধুরীর সেই বিখ্যাত স্টাইলেই বললেন উনি। আপনাকে কিন্তু আমি। কথাটা আর শেষ করতে পারলাম না আমি। প্রচণ্ড রাগে ভাষা হারিয়ে যাচ্ছে। তবুও তিনি তার মতো করেই বললেন, কি করবি রে? কিস? অবশ্য আমার তাতে কোনো সমস্যা নেই, তুই চাইলেই করতে পারিস। আই এম জাস্ট স্পিচলেস। একটা মানুষ কি পরিমাণ বেহায়া হলে রাস্তায় দাঁড়িয়ে এমন নির্লজ্জ টাইপ কথা বলতে পারে? উফ, অসহ্য। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বলে বসলেন, কি আর করব। বিরক্ত হয়ে চুপ করে তার বাইকে উঠে বসলাম, আর তিনিও শীষ বাজাতে বাজাতে বাইক স্টার্ট দিলেন। কিছুক্ষণের মাথায় বুঝতে পারলাম তিনি বাড়ির দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছেন। তবুও কিছু বললাম না আমি, কারণ যেদিকে যাচ্ছেন তার রাস্তাটা বেশ নিরিবিলি আর সুন্দর। দুপাশে সবুজ ক্ষেতের মাঝখানে পিচ ঢালা পথ, পথের দুধারে সারি সারি গাছ। মাঝে মাঝে দেখা যাচ্ছে দূরের কিছু ঘর বাড়ি। শহর ছেড়ে গ্রাম্য এলাকায় এসে দারুণ লাগলো আমার। দক্ষিণে বয়ে যাওয়া শীতল হাওয়ায় প্রাণ ছুড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর তিনি আমায় নিয়ে এলেন বড় একটা দিঘির পাড়ে। দিঘিটা আকারে যেমন বিশাল, তেমনি গভীরতায়ও অনেক। তার একদিকে কাঠ দিয়ে বানানো হয়েছে পাড়। বেশ কয়েকটা লম্বা পাড়টার কোনো রেলিং নেই, হয়তো মাছ ধরার সুবিধের জন্যই বানিয়েছে। আমরা দুজনে তার এক কোণায় গিয়ে বসলাম। পাড় থেকে পানির দূরত্ব 1 ফুটের বেশি না, তাই জুতা খুলে রেখে পানিতে পা ডুবালাম। ইস, কি ঠান্ডা পানি! গভীরতার কারণে দিঘির পানি গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। লক্ষ্য করলাম পাড়ের ঠিক শুরুতে পুকুর সংলগ্ন হয়ে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছ আছে। গাছটা পানির দিকে হেলে দাঁড়িয়ে দিঘির প্রায় অনেকখানি ছেয়ে দিয়েছে। গাছের ছোট ছোট পাতাগুলো পানিতে ভেসে আছে বলে দারুণ দেখাচ্ছে, তবে ফুল থাকলে সেটা আরো বেশি সুন্দর লাগতো। তাতে কি, এমনটাই সুন্দর। ওকে পানিতে ফেলে দেই? পানির দিকে তাকিয়ে প্রশ্ন করল সূর্য। তা দিন না। পানির দিক থেকে দৃষ্টি সরিয়ে জবাব দিল মৌরি। সূর্য কিছুটা বিস্ময় নিয়ে বলল, সত্যি দেব? পরে কিছু বলবি না তো? কথাটা শুনে ওর ডান হাতটা চটপট জড়িয়ে ধরল মৌরি। তারপর বলল, দিন, এই যে হাত ধরেছি, পড়লে দুজনে একসাথেই পড়বো। তারপর কয়েকটা ডুব দিয়ে একসাথে উঠে আসবো। মজা না? ওর বুদ্ধিদীপ্ত উত্তর শুনে বেশ জোরেই হেসে দিল সূর্য। মেরুন রঙের ঠোঁট দুটো প্রসারিত হয়ে তার উজ্জ্বল সুন্দর দাঁতগুলো ঝলকানি দিচ্ছে। হাসির তালে দুলে উঠছে তার সারা শরীর। কপালের কাছে বাম ভ্রুয়ের উপরের তিলটাও যেন নিজের উজ্জ্বলতা ছড়াচ্ছে। সব মিলিয়ে কি সুন্দর হাসি তার। মৌরি বহুময় দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। বেশ খানিকটা সময় পার হয়ে যাবার পর নিরাপত্তা ভেঙে কথা বলে উঠল সূর্য। একটা নিউজ শুনবি? পাঁচফোড়ন। কি? বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে সূর্যের প্রশ্নের জবাব দিল মৌরি। আমার স্কলারশিপ কনফার্ম হয়ে গেছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে ডেকেছে আমায়। বিবিপিতে না টিটিপিতে?
মৌরির ব্যঙ্গাত্মক প্রশ্ন শুনে সূর্য বুঝতে পারল যে মৌরি অ্যাকচুয়ালি ওর কথা ঠিক করে শোনেইনি, বা শুনলেও কথাটার মর্মার্থটা বুঝতে পারেনি। তাই বেশ ধীর মস্তিষ্ক নিয়েই ওকে বোঝাতে লাগলো। তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলেছি? আমি অক্সফোর্ডে চান্স পেয়েছি। এটা শুনেও তুই ফাইজলামো করছিস? ভাবতে পারছিস অক্সফোর্ডে চান্স পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার? তারপর হঠাৎ স্বপ্নবিষ্ট হয়ে নিজের মতো করে বলতে লাগলো। আমার কতদিনের ইচ্ছে ছিল অক্সফোর্ডে পড়ার। বিশ্বের নামকরা একটা প্রতিষ্ঠান, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা ঘিরে আছে এটাকে নিয়ে। ওহ পাঁচফোড়ন, তোকে কিভাবে বলি এই খবরটা পেয়ে আমি কত খুশি। সূর্য উচ্ছ্বাসে একের পর এক কত কথা বলেই যাচ্ছে, কিন্তু মৌরি নিরুত্তর, নিশ্চুপ হয়ে ওর সব কথা শুনছে, কিন্তু কিছুই বলছে না। আর সূর্য নিজের স্বপ্ন, নিজের কেরিয়ার নিয়ে কত কথাই বলে যাচ্ছে আপন মনে। বেশ কিছুক্ষণ একা একা বকবক করার পর যখন বুঝতে পারল মৌরি চুপ করে আছে, তখন ওর দিকে তাকালো সূর্য। দেখল মৌরি মাথা নিচু করে শান্ত ভঙ্গিতে পানির দিকে তাকিয়ে আছে। ওর এমন ভাবশূন্য মুখ দেখে অবাক হলো সূর্য। বিস্ময়ে বলল, আমি ব্রিটেনে যাচ্ছি শুনে তুই খুশি হসনি পাঁচফোড়ন? পাঁচফোড়ন শব্দটা শুনে হুঁশ এলো মৌরির। থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুশি হব না কেন? এটা তো অনেক খুশির খবর। আপনি অক্সফোর্ডে চান্স পেয়েছেন, আন্টি আঙ্কেলের স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা শুনে আমি কেন খুশি হব না? আমি তো সব সময় চেয়েছি আপনার ইচ্ছেটা পূরণ হোক। খুব খুশি হয়েছি, খুব। সত্যি? কণ্ঠে তার অবিশ্বাসের সুর। পাক্কা, ওভার কনফিডেন্ট নিয়ে জবাব দিল মৌরি। শুনে বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করল সূর্য, কারণ আজ মৌরির হাসিটা কেমন যেন মলিন, অন্যান্য দিনের মতো উজ্জ্বল নয়। তারপর চারপাশে অন্ধকার নেমে এসেছে দেখে বলল, সন্ধে নেমে যাচ্ছে, চল বাড়ি ফিরতে হবে। বলেই পাড় থেকে উঠে দাঁড়ালো সূর্য। মৌরিও দাঁড়ালো। তারপর হঠাৎই মৃদু কণ্ঠে জানতে চাইল, ব্রিটেনে গেলে কি আপনি আমাকে ভুলে যাবেন সূর্য ভাইয়া? প্রশ্নটা করেই মাথা নিচু করে ফেলল মৌরি। উত্তরের অপেক্ষায় নিশ্চুপ হয়ে আছে সে। ততক্ষণে সূর্য খানিকটা এগিয়ে গেছে। কথাটা কানে যেতেই থমকে গেল ও। ততক্ষণে বুঝতে পারল তার মৌপাখির ঠোঁটের মলিন হাসির কারণ। সে যে এই আশঙ্কায় শঙ্কিত ভেবেই মুচকি হাসল সূর্য। দ্রুত ফিরে এসে আচমকা জড়িয়ে ধরল ওকে। তাকে বুকে জড়িয়ে শীতল কণ্ঠে বলল, মৌপাখি কি তার সূর্যকে বিশ্বাস করে না? সে কি জানে না এই সূর্য নামক ছেলেটার জীবনে সে কি? যার সারাটা দিন সারাটা রাত শুধু তারই নামে, যার ইচ্ছেগুলি সব লাটাই তার হাতে, যার জীবন মরণ সবই তার জন্য। সে কি তাকে ভুলে যেতে পারে? পৃথিবীর যে প্রান্তেই থাকুক এই আমিটা যে তার, একান্তই তার, অন্য কারো না। সে কি বোঝে না? সে কি আমায় ভালোবাসে না? সূর্যের কথাগুলো শুনেই ফুপিয়ে কেঁদে উঠল মৌরি। তারপর কাঁদতে কাঁদতেই জবাব দিল, বাসি, সত্যিই ভালোবাসি। তাই হারানোর ভয়। যে ভালোবাসা না চাইতেই পেয়েছি, তা হারানোর ভয় যে অনেক বেশি। সে আপনি জানেন না, হুট করে পাওয়া জিনিস হুট করেই হারিয়ে যায়, এটা চিরসত্য। আমি যে সেই ভয়ে কাতর, সেটা বুঝতে পারেন না? ওকে কাঁদতে দেখে অস্থির হয়ে উঠল সূর্য। অস্থির কণ্ঠে বলতে লাগলো, কেন কাঁদছো পাগলের মতো? ভালো যখন বাসো তখন হারানোর ভয় থাকবেই, তাতে তুমি ভয় পাবে কেন? পৃথিবী উল্টে গেলেও শুধু এটা জেনে রেখো, আমার জীবনের প্রথম এবং শেষ নারী তুমি। প্রথম তোমাকে ভালোবেসেছি আর তোমাকে চেয়েছি, সারা জীবন তোমাকে চাইব। তোমার আমার মাঝে আর কেউ আসবে না, কোনো দিনও না। এটা আমার প্রমিস মৌপাখি। সত্যি? মাথা তুলে কান্না মাখা কণ্ঠে প্রশ্ন করল মৌরি। তা শুনে মুচকি হাসল সূর্য। বলল, সূর্য সত্যি, ঠিক আছে। তারপর ওর মুখের দিকে তাকিয়ে বলল, দেখি কেঁদে কেটে চেহারার কি হাল করেছিস। ছি, তোকে তো একদম পেতনির মতো লাগছে, একদম শেওড়া গাছের পেতনি। আঙ্কেল যে কিভাবে তোর বিয়ে দিবে সেটাই ভেবে পাই না আমি। শোন, আজ থেকে নাইট ক্রিম মাখবি, বুঝেছিস? রাতে মেখে ঘুমাবি, সকালে উঠে দেখবি ফর্সা হয়ে গেছিস, বুঝলি? বলেই দুহাতে ওর চোখ মুছে দিল। ওর কথা শুনে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল মৌরি। ওকে আরো হাসাতে বলল, এখনো সময় আছে, রূপচর্চা করে সুন্দরী হয়ে যা, নয়তো তোর মতো পেতনির কপালে বর জুটবে না। শেষে আমার ভোলা ভালা আঙ্কেলটাকে ফতুর হতে হবে। তোর জন্য যৌতুক দিয়ে
বলেই হেসে উঠল সূর্য। কথাটা শুনে ক্ষেপে গেলেও পরক্ষণেই হেসে দিল মৌরি। দুজনেই তাল মিলিয়ে হাসছে। ডিনার টেবিলে বসে আছে মৌরি আর তার বাবা মাহবুব সাহেব। কিছুক্ষণ পর মিসেস রেনি এসে বসতেই খাওয়া শুরু করলো ওরা। সবাই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মাহবুব সাহেব বলে উঠলেন,